বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি তোমাদের অনলাইন ভিত্তিক রসায়ন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় ক্লাস করব। দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছিলাম রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য নিয়ে। আজকে আমরা আলোচনা করব রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা বা লিমিটেশন আছে তা নিয়ে আলোচনা করব। তো তোমরা আসো আমরা আলোচনা করব রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আমরা আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার মাধ্যমে জানতে পারছি গত ক্লাসে যে পরমাণুর অভ্যন্তরভাগ ফাঁকা, কারণ আলফা রশ্মি যখন পরমাণুতে নিক্ষেপ করা হয় তখন অধিকাংশ আলফা রশ্মি স্বর্ণপাত ভেদ করে জিঙ্ক সালফাইডের কালো পর্দায় গিয়ে জমা হয়, অর্থাৎ পরমাণুর অভ্যন্তরভাগ ফাঁকা। দুই একটি কণা নিজেদের পথ থেকে বিচ্যুত হয়ে যায়, অর্থাৎ এর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত একটি বস্তু কণা বিদ্যমান। আর প্রতি 20,000 কণার মধ্যে একটি কণা পুরোপুরি নিজেদের পথে বেঁকে আসে। এই পরীক্ষা থেকে এই সিদ্ধান্তে উপনীত হন যে ক্ষুদ্র পরিসরে যে ধনাত্মক চার্জযুক্ত বস্তুকণা রয়েছে সমগ্র পরমাণুর ভর এই ক্ষুদ্র পরিসরে পুঞ্জীভূত ছিল। এই পরীক্ষার উপর ভিত্তি করে বিজ্ঞানী রাদারফোর্ড ওনার পরমাণু মডেল সম্পর্কিত স্বীকার্য সেখানে বলেন যে পরমাণুর দুইটা অংশ, একটা কেন্দ্র, অপরটি হচ্ছে কেন্দ্র বহির্ভূত অঞ্চল। এই কেন্দ্র হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত একটি বস্তুকণা। সমস্ত পরমাণুর আয়তনের তুলনায় এর আয়তন অতিশয় নগণ্য, আর এই নগণ্য পরিসরেই সমগ্র পরমাণুর ভর পুঞ্জীভূত থাকে। আর এই ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জবাহী একটি বস্তুকণা সর্বদা আবর্তন করে। উনি এর নাম দেন ইলেকট্রন। আর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন সংখ্যা এবং বাইরের কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রন সংখ্যা সবসময় সমান থাকে, এই জন্য পরমাণু চার্জ নিরপেক্ষ। এর পরবর্তী কথা হচ্ছে যে ইলেকট্রন যখন আবর্তন করে তখন দুই ধরনের বল কাজ করে, এক কেন্দ্রমুখী বল, দুই কেন্দ্র বিমুখী বল। এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান। এবারে আসা যাক এর সীমাবদ্ধতা কী। এর 1 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে এটা সৌর মডেল হিসাবে চিহ্নিত করা হয়। রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরমণ্ডলীর সাথে তুলনা করা হয়। তো যেহেতু রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরমণ্ডলীর সাথে তুলনা করা হয়, কিন্তু সৌরমণ্ডলীতে কি হয় যে আমাদের যে সোলার সিস্টেম সেখানে সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো এই যে গ্রহসমূহ আবর্তন করে এরা কিন্তু চার্জ নিরপেক্ষ। আর পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনসমূহ আবর্তন করে, এই ইলেকট্রনগুলো হচ্ছে চার্জিত অণু। এজন্যই রাদারফোর্ড উনি ওনার পরমাণু মডেলকে সোলার সিস্টেম অ্যাটম মডেল বলেছিলেন, কিন্তু আসলে এটাকে সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা ঠিক হয়নি, কারণ ইলেকট্রন হচ্ছে চার্জযুক্ত কণা কিন্তু গ্রহসমূহ হচ্ছে নিরপেক্ষ। 2 নম্বর কথায় আসি। এখানে ইলেকট্রন অনবরত যেহেতু ইলেকট্রন একটি চার্জিত কণা, অনবরত যদি চার্জ বিকিরণ করতেই থাকে তাহলে কোনো এক সময় পরমাণুর অস্তিত্ব থাকতো না। অর্থাৎ যেহেতু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন আবর্তন করে, তো যেহেতু এটা একটা চার্জযুক্ত কণা, তো আবর্তন কোনো এক সময় শক্তি শোষণ না করে যদি শুধু আবর্তন করতেই থাকে তাহলে কোনো এক সময় এটা কেন্দ্রে পতিত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা হয় না। এটা আর একটা ত্রুটি। 3 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে, তোমরা নবম দশম শ্রেণীর ক্লাসে পড়ে আসছো যে এই মতবাদ দ্বারা
বর্ণালীর ব্যাখ্যা পাওয়া যায় না। এই মতবাদ দ্বারা বর্ণালীর ব্যাখ্যা পাওয়া যায় না, যেটা পরবর্তীকালে আমরা বোর মতবাদ অনুসারে এই বর্ণালীর ব্যাখ্যা পেয়ে থাকি। কক্ষপথের আকার আকৃতি কেমন হবে সেই সম্পর্কে এই মতবাদে তেমন কোনো ধারণা দেওয়া নেই, অর্থাৎ শক্তিস্তর সম্পর্কিত কোনো ধারণা এখানে দেওয়া হয়নি। যদিও উনি বলছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন আবর্তন করে, কিন্তু স্থায়ী যে শক্তিস্তর, এই স্থায়ী শক্তিস্তর সম্পর্কে কোনো ধারণা এই মতবাদে দেওয়া নেই। এরপরে একাধিক ইলেকট্রন থাকলে সেই ইলেকট্রনগুলো আবার কীভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করবে সেই সম্পর্কে এই মতবাদে তেমন কোনো ধারণা দেওয়া হয়নি। তো আবার দেখো একটু, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতায় প্রথমত বলা হচ্ছিল যে রাদারফোর্ডের পরমাণু মডেল এক ধরনের আমাদের সৌরমণ্ডলীর সাথে তুলনা করা যেতে পারে, কিন্তু সৌরমণ্ডলীতে সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল যে গ্রহসমূহ আবর্তন করে, এই গ্রহসমূহ চার্জ নিরপেক্ষ, কিন্তু পরমাণুতে নিউক্লিয়াসকে আবর্তন করে যে ইলেকট্রন, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রন আবর্তন করতেছে, এই ইলেকট্রন হচ্ছে তোমার ঋণাত্মক চার্জযুক্ত। সুতরাং গ্রহসমূহের সাথে ইলেকট্রনের তুলনা করা ঠিক হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কোনো চার্জিত কণা যদি অনবরত তেজ বিকিরণ করতেই থাকে শক্তি শোষণ বা গ্রহণ না করে, তাহলে কোনো এক সময় এটা কি হবে, কেন্দ্রে পতিত হবে, অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ আস্তে আস্তে কমতে 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 এটা কোনো এক সময় কেন্দ্রে পতিত হওয়ার কথা ছিল, কিন্তু এমনটা হয় না। এটা একটা ত্রুটি। 3 নম্বর কথা হচ্ছে যে এই মতবাদ দ্বারা বর্ণালীর ব্যাখ্যা পাওয়া যায় না, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল দ্বারা বর্ণালীর ব্যাখ্যা পাওয়া সম্ভব হয়নি। এর পরের কথা হচ্ছে যে কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে এই মতবাদে কোনো ধারণা দেওয়া নেই। এবং সর্বশেষ কথা হচ্ছে যে একাধিক ইলেকট্রন থাকলে সেই ইলেকট্রনগুলো কীভাবে আবর্তন করবে এই সম্পর্কেও কোনো ধারণা এই মতবাদে দেওয়া ছিল না। এবারে আসো আমরা বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করি। 1913 সালে বিজ্ঞানী বোর এই মতবাদ দিয়ে থাকেন। তাহলে বোর মতবাদের স্বীকার্য। এই বোর মতবাদের 3টা প্রস্তাব। 1, তোমরা লেখো, শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাব। 2, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। 3, শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। তাহলে 1 নম্বর হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, 2 নম্বর কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব এবং 3 নম্বর শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। তোমরা একটু লিখো। তাহলে রিপা বলতেছে, স্যার আজকে কমেন্ট পড়তেছেন না। হ্যাঁ পড়তেছি, তোমরা কমেন্ট করতে থাকো, আমি পড়বো, সমস্যা নেই। আচ্ছা, রিপা বলছে লেখা শেষ। দেখো তাহলে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। তো শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবটা কি, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতকগুলি স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনসমূহ সর্বদা আবর্তন করে। এদেরকে শক্তি স্তর বা শেল বলা হয়, যেমন কে, এল, এম, এন দ্বারা প্রকাশিত হয়। আবার এন দ্বারা প্রকাশ করতে পারি, এন সমান সমান 1, 2, 3, 4 ইত্যাদি যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব কী ছিল, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতকগুলি স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনসমূহ সর্বদা আবর্তন করে। এই স্থায়ী বৃত্তাকার কক্ষপথে যখন ইলেকট্রন আবর্তন করে তখন কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না।
এই শক্তি স্তরগুলোকে কে, এল, এম, এন ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। আবার এন দ্বারাও প্রকাশ করা যেতে পারে। এন এর মান 1, 2, 3, 4 ইত্যাদি যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তোমরা একটু লিখে নাও। তাহলে 1 নম্বর হচ্ছে কি শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। এই শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবে আমরা কি জানলাম, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনসমূহ এখানে HR সিয়াম বলছে, স্যার আপনি স্টাডি কত দূর পর্যন্ত করেছেন? তো স্টাডি করতে করতে তো বেশি দূর পর্যন্ত যাওয়া যায় না। এখন তুমি কত দূর পর্যন্ত যাইতে বলছো তা তো বুঝতেছি না। দেখো, শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলি স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনসমূহ সর্বদা আবর্তন করে। এই স্থায়ী বৃত্তাকার কক্ষপথগুলোকেই বলা হচ্ছে শক্তি স্তর বা শেল। তো ইলেকট্রনসমূহ যখন আবর্তন করে তখন কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না। এদেরকে কে, এল, এম, এন দ্বারা প্রকাশ করা হয়। তবে এন দ্বারাও প্রকাশ করা যেতে পারে। এন এর মান 1, 2, 3, 4 ইত্যাদি যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। এবার আসো কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। 2 নম্বরে আসো, যে ইলেকট্রনসমূহ যখন আবর্তন করে তখন এর কৌণিক ভরবেগ পাওয়া যায়। এই কৌণিক ভরবেগকে mvr দ্বারা প্রকাশ করা হয়। mvr = nh/2π। এখানে h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এর মান হচ্ছে 6.626 × 10⁻³ জুল সেকেন্ড, অথবা 6.626 × 10⁻37 কিলো জুল সেকেন্ড, অথবা 6.626 × 10⁻27 আর্ক সেকেন্ড। তোমরা একটু লিখে নাও। আর এন হচ্ছে কক্ষপথের নাম্বার। এরপরে এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর এখানে কি আছে, আর হচ্ছে ব্যাসার্ধ, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ। তো একটু লিখে নাও। তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু বলবে যে স্যার আমার লেখা শেষ। আমি আরেকবার বলি যে ইলেকট্রনসমূহ যখন আবর্তন করে দেখো তখন কৌণিক ভরবেগ পাওয়া যায়। এই কৌণিক ভরবেগকে আমরা mvr দ্বারা প্রকাশ করি। এই mvr = nh/2π। এখানে এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ, আরটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, এনটা হচ্ছে কক্ষপথের নাম্বার 1, 2, 3, 4 ইত্যাদি যে কোনো সংখ্যা হতে পারে। এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এর মান আমি এখানে লিখে দিয়েছি। আর পাই এর মান তোমরা জানো 22/7 বা 3.1416। তোমরা একটু তুলে নাও। আচ্ছা, সাইডের লেখা কি দেখা যায় না? একটু দেখো। রিপা বলছে
আমাদের সালমান টিডি বলছে বিচ্ছিন্ন রেখা আর অবিচ্ছিন্ন শক্তি, এটা বুঝতে পারি নাই। বিচ্ছিন্ন রেখা আর অবিচ্ছিন্ন শক্তি এটা তুমি কই পেয়েছো? আচ্ছা, লেখা কমপ্লিট স্যার, ঠিক আছে। দেখো এবারে 3 নম্বর প্রস্তাবে আমরা আসি, শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। দেখো তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমরা জানি কতগুলি স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে। এবার মনে করি ইলেকট্রন এখানে রয়েছে, যদি ইলেকট্রন উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে ফেরত আসে তাহলে শক্তি বিকিরণ করে, আবার নিম্নতর শক্তিস্তর থেকে যদি উচ্চতর শক্তিস্তরে যায় তাহলে শক্তি শোষণ করে। এটাকে ডেল্টা ই দ্বারা প্রকাশ করা হয়, সমান সমান E2 বিয়োগ E1 সমান সমান এইচ নিউ। তাহলে আরেকবার বলি, শক্তিস্তর সম্মত প্রস্তাব কী ছিল? যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলি স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনসমূহ সর্বদা আবর্তন করে। এই স্থায়ী বৃত্তাকার কক্ষপথগুলোকে KL MN ইত্যাদি যে কোনো KL MN দ্বারা প্রকাশ করা হয়, অথবা N দ্বারা প্রকাশ করা হয়। N সমান সমান 1 2 3 4 ইত্যাদি যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। 2 নম্বর কথা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। এই কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব হচ্ছে যে ইলেকট্রনসমূহ যখন আবর্তন করে তখন এর কৌণিক ভরবেগ পাওয়া যায়, যাকে আমরা MVR দ্বারা প্রকাশ করি। এই MVR সমান সমান হচ্ছে NH/2π এর সরল গুণিতক। এখানে h/2π এর সরল গুণিতক, তবে n এর মান 1 2 3 4 ইত্যাদি যে কোনো পূর্ণ সংখ্যা। ইলেকট্রন যদি 1 নম্বর শক্তি স্তরে থাকে তাহলে n এর মান 1, 2 নম্বর থাকলে n এর মান 2, 3 নম্বর থাকলে n এর মান 3। এবার দেখো শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। এই শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাবে আমরা কি বলতেছি? যে ইলেকট্রন যদি উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে ধাপান্তরিত হয় তাহলে শক্তির বিকিরণ হবে, আবার নিম্নতর শক্তিস্তর থেকে যদি উচ্চতর শক্তিস্তরে গমন করে তাহলে শক্তির শোষণ হবে, যা আমরা ডেল্টা ই দ্বারা প্রকাশ করতে পারি। ডেল্টা ই সমান সমান হচ্ছে E2 বিয়োগ E1 সমান সমান এইচ নিউ। এইচটা প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তুমি একটা তুলে নাও। এবারে আমরা একটু ম্যাথ শিখব। MVR সমান সমান NH/2π এর ম্যাথ। তোমরা এটা লিখে নাও দ্রুত। এবার দেখো হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরের হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। দেখো কৌণিক ভরবেগ নির্ণয়ের যে ইকুয়েশনটা MVR সমান সমান NH/2π। এবার এখানে মান বসাও তো। তাহলে n এর মান এখানে দেখো পরমাণুর তৃতীয় শক্তি স্তর, তাহলে n সমান সমান কী হবে 3। এরপর এইচ এর মান তোমরা জানো 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। এরপর দেখো পাই এর মান কত 22/7। তাহলে এখন মান বসাও। n এর মান 3 × 6.626 × 10⁻³ ডিভাইডেড বাই 2 × 22/7। তাহলে 7টা উপরে যাবে, নিচে থাকবে এটা। দেখো তো রেজাল্টটা কত আসে, তোমরা একটু রেজাল্টটা বের করে আমাকে জানাও। জান্নাতুল গুলশান বলছে লেখা শেষ। আচ্ছা সুষমাও বলছে লেখা শেষ।
সোয়েব বলছে লিখছি, ঠিক আছে, থ্যাংক ইউ। এনসারটা বের করো সোয়েব। তাজুল ইসলাম বলছি স্যার, আচ্ছা। আফসান মমিন লিখছি স্যার। এখন এখানে 3.14 HR শ্যাম, সে লিখছে স্যার মেলেডি ইতনা, তুমি একটু বাংলায় লেখো। HR শ্যাম, তুমি একটু বাংলায় লেখো তুমি যা লিখতে চাচ্ছ। সামিয়া আক্তার আখি, ক্যালকুলেটর ইউজ করো। 3.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, 3.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। সবার কি রেজাল্ট একই আসছে? আরাফাত মারুফ, ঠিক আছে। 3.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। তোমরা ইউনিটটা লিখবে। হ্যাঁ সুষমা, ঠিক আছে। সাফায়েত হোসেন সাফিন, ঠিক আছে তোমার রেজাল্ট। দীপা, ঠিক আছে। এরপর রাফসান মমিন, ঠিক আছে। জান্নাতুল লিখছে ক্লাস না করে এসব কি কমেন্ট, আচ্ছা। হ্যাঁ ঠিক আছে। সাফায়েত হোসেন, তোমার ইউনিট ঠিক আছে। আরেকটা ম্যাথ লেখো। কোনো পরমাণুর m শক্তি স্তরের, তোমরা একটু লেখো। কোনো পরমাণুর m শক্তি স্তরের, কোনো পরমাণুর m শক্তি স্তরের আবর্তনশীল ইলেকট্রনের, কোনো পরমাণুর m শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাসার্ধ, ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ কক্ষপথের ব্যাসার্ধ 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার হলে ওই ইলেকট্রনের বেগ কত ছিল? তোমরা অঙ্কটা একটু তোলো। কক্ষপথের ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে এর বেগ কত হবে? কোনো পরমাণুর m শক্তি স্তরের আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার হলে ওই ইলেকট্রনের বেগ কত ছিল? তোমরা কি অঙ্কটা তুলতে পেরেছো? এখন করো। দেখো mvr ইকুয়াল NH বাই 2 পাই। তো দেখো এখানে m কত হবে? ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। ভি বেগ বের করতে হবে। আর ব্যাসার্ধ দেওয়া আছে কত? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার। মিটারে নিয়ে যাও
3.6 ইন্টু 10⁻⁻10 মিটার। আর কি দেওয়া আছে, এইচের মান তো তোমরা জানো 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এবার দেখো এখানে এম শক্তি স্তর, তাহলে প্রথমটা যদি হয় কে, তারপরে এল, তারপরে এম, এখানে এন এর মান 1, এখানে 2, এখানে 3, তাহলে আমরা এখানে এন সমান কত বসাবো, 3। আর পাই এর মান তোমরা নিজেরাই জানো 22/7। এবার মান বসাও, তাহলে এম ভি আর সমান NH বাই 2 পাই, তাহলে ভি সমান কী হবে, NH বাই 2 পাই এম আর। এবার মান বসাও, এন এর মান 3 ইন্টু এইচ এর মান কত, 6.626 ইন্টু 10⁻34 ইন্টু, নিচে আগে বসাও 2 ইন্টু 22/7, 7টা এখানে দিলাম। এম এর মান 9.11 ইন্টু 10⁻31 ইন্টু আর এর মান এখানে 3.6 ইন্টু 10⁻10। দেখো তো কত রেজাল্ট আসে। তোমার রেজাল্টটা বের করো। রিমন কত আসছে রেজাল্ট আর মান, নাইন 9642 বলা যেতে পারে। 9.643 ইন্টু 10⁵, ঠিক আছে। 9.64 ইন্টু 10⁻, হ্যাঁ আর মান ঠিক আছে। 9.64267 ইন্টু 10⁵, এত হচ্ছে, যেহেতু ভি বেগ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, রাফসান মমিন, আরাফাত মারুফ 67, তোমারটা হয়নি, তুমি ব্র্যাকেট দিতে ভুলে গেছো। তুমি যখন ক্যালকুলেশন করবে তখন ব্র্যাকেট দিবে। আরাফাত মারুফ, তুমি ব্র্যাকেট ছাড়া করছো। তুমি 2 ইন্টু 22 ইন্টু 9.11 ইন্টু 10⁻31 ইন্টু 3.6 ইন্টু 10⁻10, এটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, তাহলেই হবে। শাফিন ঠিক আছে, আগের অ্যান্সার এই অ্যান্সার। তুমি তোমার দশমিকটা দিতে সমস্যা, 9.64 হবে। সাফায়েত হোসেন শাফিন, তুমি এটা একটু ঠিক করে নাও। রোমানা আক্তার রিদু A1G02, আচ্ছা, থ্যাংক ইউ। মোটামুটি এই জাতীয় ম্যাথ আসলে তোমরা পারবে হয়তো। সাফায়েত হোসেন শাফিন, ইনবক্সে আসেন। কাকে ইনবক্সে যেতে বলছো? শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করলাম রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা,
বোর পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল বিষয়ক কিছু গাণিতিক সমস্যা। সেই সাথে তোমরা একটু পড়বে বোর পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা আছে সেটা, যে বোর পরমাণু মডেল অনুসারে আমরা একটা ইলেকট্রনের বর্ণালী ব্যাখ্যা করতে পারি, বা কোনো পরমাণুর বাইরের শক্তি স্তরে যদি একটা ইলেকট্রন থাকে তার বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন থাকলে তার বর্ণালী ব্যাখ্যা করা যায় না। আর এক একটা ইলেকট্রন ধাপান্তরের জন্য এক একটা রেখা পাওয়া যাওয়ার কথা, কিন্তু উচ্চতর বর্ণালীবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখা যায় যে এক একটা রেখা অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত, যার কোনো ব্যাখ্যা এই মতবাদে নেই। আর একই সাথে কোনো কণার গতিধর্ম এবং অবস্থান ধর্ম নির্ণয় করা যায় না, এটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই নীতি সম্পর্কে এই মতবাদে তেমন কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। তাই তোমরা বোর পরমাণু মডেল এর সীমাবদ্ধতা, বোর পরমাণু মডেলের স্বীকার্য, বোর পরমাণু মডেলের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো একটু সলভ করবে। আগামী ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। যদিও তোমাদের নবম দশম শ্রেণীর বইয়েও সামান্য একটু ছিল, আমরা এই প্রথম যে 3টা ক্লাস করলাম আজকে অবধি সবই কিন্তু 9-10 ক্লাসে ছিল, শুধু ম্যাথগুলো ছিল না। আগামী ক্লাসে আমরা একটু ইন্টারমিডিয়েটের ক্লাসে যাব, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্লাস প্রায় নবম দশম শ্রেণীর ক্লাস ছিল। আগামী ক্লাসে অর্থাৎ আগামী বুধবার তোমাদের সাথে আমি কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই উপস্থিত থাকবে। তো আজ এ পর্যন্তই, এরপরে আইসিটি ক্লাস শুরু হবে। তোমরা ভালো থাকো, ধন্যবাদ।